আজকের ক্লাসে সবাইকে আমি অন্তত শুভেচ্ছা এবং স্বাগত জানাই। দেখো আজকের আমাদের এই যে অষ্টম শ্রেণীর ক্লাসে আমাদের বিগত দিনের আলোচনা যেটা হয়েছিল মূলদ সংখ্যা, তার পরবর্তী যে পার্টটা আছে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত নতুন কিছু আলোচনা করার পূর্বে গতদিন যা হয়েছিল তার একটা ছোট্ট সংক্ষেপ রিক্যাপ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের মনে পড়বে। আমরা গতদিন মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং মূলদ সংখ্যার যে বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলি আছে, আবদ্ধ ধর্ম, বিনিময় ধর্ম, তারপরে আছে তোমাদের সংযোগ ধর্ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তারপরে হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, এই জিনিসগুলি নিয়েও আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছিলাম অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে। এছাড়া আমরা মূলদ সংখ্যার বিস্তারিত সংজ্ঞা নিয়েও গতদিন আলোচনা করেছিলাম। তো আমি সংক্ষেপে একটু জাস্ট বলে দিই। আমাদের মনে আছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং কিউ বা হরের যে পার্টটা নট ইজিক্যালস টু জিরো, এবং লব এবং হর অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ গুণিতক এক ছাড়া থাকতে পারবে না, সেই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। Numbers which can be expressed as p by q where q not is equals to 0 and no common factor other than 1 between p and q, those numbers are called rational numbers. তাহলে চলো আমরা রেশনাল নাম্বারসগুলো কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল মনে আছে তো? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কিসের থেকে শুরু হয়? 1 2 3। তার সঙ্গে যদি আমরা শূন্য যুক্ত করে দেই 0 1 2 3, তাহলে আমরা পেয়ে যাই হোল নাম্বারস বা সমগ্র সংখ্যা। এছাড়া আমরা যত পূর্ণ সংখ্যা আছে যেমন 0 1 2 3 4 -1 -2 -3, এই সবগুলি পূর্ণ সংখ্যাকে একত্রে আমরা বলছি অখণ্ড সংখ্যা। এছাড়া আছে কি ভগ্নাংশ, হ্যাঁ, বা ফ্র্যাকশন যে পার্টগুলো, এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা একত্রিত করে যখন একটা নাম্বার লাইনে প্রকাশ করব তখন তাকে আমরা বলছি মূলদ সংখ্যা। আরেকভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে তোমরা দেখো আমি একটু ছোট্ট রিক্যাপ দিচ্ছি যে আমাদের যে সংখ্যাগুলো আছে, যেমন মনে করো স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, 0 1 2 3 4 এভাবে এটা চলছে। তাহলে আমাদের যে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছিল কোথা থেকে? এই যে 0 থেকে অসীম পর্যন্ত তার যে নাম্বার লাইনটা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। নেক্সট হচ্ছে আমাদের, আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে 0 1 2 এভাবে যদি আমরা যাই, তাহলে এখন কিন্তু আমরা শুরু করছি কোথা থেকে? 0 থেকে। তখন আমরা পেয়ে যাব সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। নেক্সট হচ্ছে দেখো আমরা দেখাচ্ছি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো একটু ছবিতে দেখে নাও। 1 2 3 এভাবে চলছে, -1 -2 চলছে। তাহলে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলছি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। আর এছাড়া এটা হচ্ছে তোমাদের ইন্টিজার বা অখণ্ড সংখ্যা। নেক্সট দেখো আরেকটা, যেটার মাধ্যমে আমরা দেখাচ্ছি 0, তারপর হচ্ছে 1। তাহলে 1 যদি হয় তার আগেরটা কত হবে? হাফ। তারপরেরটা হবে কত? 3/2 2, এরকমভাবে চলছে। তাহলে -1, তারপর হচ্ছে তোমার এখানে -3/2 -2 হলো 5/2, এরকমভাবে চলছে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে পুরো নাম্বার লাইনটাকে আমরা বলছি কি? মূলদ সংখ্যা। তাহলে এই হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে স্বাভাবিক সংখ্যা যে 1 থেকে শুরু হয়েছে বা ন্যাচারাল নাম্বারস, সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়েছে, অসীম পর্যন্ত যাব আমরা ডান দিকে, ইন্টিজার, ঋণাত্মক, ধনাত্মক সমস্ত জিরো সহ সমস্তটাকে বলছি আমরা অখণ্ড সংখ্যা বা ইন্টিজার। আর মূলদ সংখ্যা যার মধ্যে কিন্তু 0 1 2 3 ফ্র্যাকশন সবাই আছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা রেখা। এখন চলো এটার উপরে বেস করে আমরা এক দুইটা অঙ্ক দেখাই। চলো এই নিয়মের উপরে বেস করে তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। নিয়ম এক দুটো। ফার্স্ট কোশ্চেন আমি আজকে দেখাচ্ছি তোমাদের সংখ্যা রেখার সাহায্যে
দেখাও, সংখ্যা রেখার সাহায্যে দেখাও। কি দেখাও? 7/4 একটা, আরেকটা অঙ্ক আমরা নেই -5/6। তো চলো প্রথম যে অঙ্কটা আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে প্রথম অঙ্কটা কি আছে? 7/4। তাহলে এই 7/4 যেটা আছে এটাকে আমরা প্রথমে পরিণত করব মিশ্র ভগ্নাংশে। তাহলে মিশ্র ভগ্নাংশে তোমরা প্রকাশ করতে পারো কিনা দেখে নাও। অর্থাৎ 1/3/4 এইভাবে তোমরা মিশ্র ভগ্নাংশে প্রথমে প্রকাশ করতে পারো। মিশ্র ভগ্নাংশের প্রকাশ না করেও পারা যায়, তবে মিশ্র ভগ্নাংশের প্রকাশ করলে তোমার একটা সুবিধা কি পেয়ে যাচ্ছ, দেখো 1/3/4 বা 1/4 এই যে সংখ্যাটার অবস্থানটা কোথায় এটা আগে তোমরা মনে মনে চিন্তা করো। এটা সংখ্যাটা 1-এর থেকে একটু বেশি আছে, 2-এর থেকে কম আছে, তাহলে সংখ্যাটার অবস্থানটা হবে 1-এর থেকে 2-এর মধ্যে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সংখ্যাটার অবস্থান সংখ্যারেখাতে কার কার মাঝখানে হবে সেই জিনিসটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে আমরা কিন্তু সহজে এঁকে নিতে পারবো। তাহলে দেখো 1/3/4 আমরা কিভাবে করি সবাই একটু দেখে নাও। তাহলে 0 - 1 বাঁ দিকে, এই হচ্ছে 1 আর এই হচ্ছে আমাদের 2, এই হচ্ছে +1, এই হচ্ছে +2। তাহলে আমরা দেখো এর মাঝখানেই কিন্তু 1/3/4 বা 1/4 অবস্থান পেয়ে যাব। কিভাবে পাচ্ছি দেখো, তাহলে 1-এর থেকে যেহেতু বড়, 2-এর থেকে ছোট, তাহলে তার পজিশনটা কিন্তু এখানে হবে। 1-এর থেকে 2-এর মধ্যে এর অবস্থানটা হবে, এই জিনিসটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেল। পরবর্তী পর্যায়ে দেখো এখানে কত আছে? 3/4। এই 3/4 যে আছে মানে 4টা ভাগের মধ্যে আমাকে কয়টা ভাগ নিতে হবে? 3টা ভাগ। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? 4টা ভাগ করতে হবে। চলো 4টা ভাগ কি করে করি দেখো, 4টা সমান ভাগ, এই দেখো। তাহলে সবাই দেখো এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে একটা ভাগ, এই হচ্ছে 2টো ভাগ, এই হচ্ছে 3টে ভাগ, এই হচ্ছে 4টে ভাগ। 4 পার্টস আমরা তৈরি করে নিয়েছি। যে কেন 4টা ভাগ করেছি? কারণ কি আমাদের এখানে কিন্তু 4 আছে, এর জন্য আমরা 4টা ভাগ করেছি। আর 4টা ভাগ করতে হলে কয়বার কাটতে হবে 1 থেকে 2-এর মধ্যে? দেখো কয়টা ভাগ কেটেছি, 1 বার, 2 বার, 3 বার। তোমরা যদি 3 বার কাটো তাহলেই কিন্তু 4টা অংশ পেয়ে যাচ্ছ। যদি আজকে 10টা ভাগ করতে হয় তাহলে কয়বার কাটতে হবে? 9 বার কাটতে হবে। এমনভাবে খেয়াল রাখবে। আর এবার দেখো তোমরা উপরে কত আছে আমাদের? 4/3 ভাগ। তাহলে 3 ভাগ কোথায় আছে দেখো, এখান থেকে এতটুক পর্যন্ত একটা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ। তাহলে এই যে অংশটা, এই জায়গাটা হচ্ছে তোমাদের 1/3/4 বা 1/4 কে ইন্ডিকেট করছে। চলো এবার আমরা পরবর্তী যে অঙ্কটা আছে রোমান 2 ওইটা নিয়ে একটু আলোচনা করি। -5/6। তাহলে -5/6, তাহলে দেখো এই যে জিনিসটা আছে এটা কিন্তু আমাদের একটা ঋণাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক ভগ্নাংশ আছে। তাহলে আমাদের বাঁ দিকের ব্যাপারটাকে এখানে হাইলাইট করতে হবে। এবং এটা কিন্তু 5/6 যেহেতু আছে, এটা প্রকৃত ভগ্নাংশ আছে এবং এটা কিন্তু 1-এর থেকে কম, 0 থেকে 1-এর মধ্যবর্তী, এই হচ্ছে ফার্স্ট আইডিয়া। আর দ্বিতীয়, যেহেতু এখানে ঋণাত্মক চিহ্ন আছে তাহলে 0 থেকে -1-এর মধ্যবর্তী হচ্ছে এর অবস্থান। আমি আবার বলছি দেখো 5/6 এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে 1-এর থেকে ছোট, যেহেতু ঋণাত্মক আছে তাহলে 0 থেকে আমার বাঁ দিকে -1-এর মধ্যবর্তী অবস্থানে হচ্ছে তার অবস্থান। চলো আমরা এই সংখ্যা রেখার সাহায্যে এটাকে দেখাই। তাহলে এই হচ্ছে চলো 0, আর এখানে ধরো আমরা দিয়ে দিলাম -1। তাহলে দেখো 0 থেকে যদি আমি -1-এর দিকে যাই তাহলে 0 থেকে -1-এর মধ্যে হচ্ছে এর অবস্থান। তাহলে নিচে কত আছে আবার আগের মতো? 6 আছে। এখানে নিচে আছে 6, তাহলে আমাকে কয়টা ভাগ করতে হবে? 6টি ভাগ করতে হবে। তাহলে 6টি ভাগ করতে হলে এখানে কয়বার কাটতে হবে মনে আছে? 5 বার কাটতে হবে। চলো কাটি 5 বার আমরা। 1 2 3 4 5। দেখো 5 বার কেটেছি। তাহলে দেখি 6টা অংশ হয়েছে কিনা। দেখো এখান থেকে হলো এখান অবধি 1টা 2টো 3টে 4টে 5টা
6টা। এই হচ্ছে 6টা অংশ। এবার 6টা অংশের মধ্যে থেকে কয়টা অংশ আমাকে নিতে হবে? আছে 5। দেখো তাহলে 1 2 3 4 5। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটার অবস্থান হচ্ছে -5/6। এইভাবে সংখ্যা রেখার সাহায্যে তোমরা আরও কয়েকটা অঙ্কের প্র্যাকটিস নিজেরা করবে। এবার আমরা চলে যাচ্ছি, চলো পরবর্তী নিয়মে আমরা চলে যাই। এবার একটা 4 মার্কসের কোশ্চেন বা ব্রড কোশ্চেন আমরা দেখাচ্ছি পরীক্ষাতে 4 নম্বরের অঙ্কের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। দেখো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মূলদ সংখ্যার ধর্ম, মূলদ সংখ্যার ধর্ম প্রয়োগ করে মূলদ সংখ্যার ধর্ম প্রয়োগ করে মান নির্ণয় করো। মান নির্ণয় করো। তাহলে এই ধরনের একটা অঙ্ক আমরা তোমাদের অনুশীলনীতে দেখবে দুটো অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমি একটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা -2/5 ইন্টু 3/5 প্লাস 5/2 মাইনাস 3/5 ইন্টু হচ্ছে 1/6। দেখো অঙ্কটা কিন্তু বিভিন্নভাবেই করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। তোমরা এখানে ইন্টু করে লসাগু করে নিতে পারো, কিন্তু সমস্যাটা হচ্ছে কি প্রশ্নটার মধ্যে দেখো মূলদ সংখ্যার ধর্ম প্রয়োগ করে। এবার তাহলে মূলদ সংখ্যার কি কি ধর্ম আছে সেই জিনিসটা তোমাদের পরিষ্কার আইডিয়া থাকতে হবে। আর সেটা কিন্তু আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। কি কি মূলদ সংখ্যার ধর্ম মনে আছে? এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ ধর্ম। পরবর্তী হচ্ছে কি কমোটেটিভ বা বিনিময় ধর্ম। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ বা সংযোগ ধর্ম। তারপরে কি অভেদ বা আইডেন্টিটি প্রপার্টি। তারপরে হচ্ছে বিপরীত ধর্ম বা ইনভার্স প্রপার্টি। এছাড়া কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বিচ্ছেদ ধর্ম বা বন্টন সূত্র। তাহলে এই সূত্রগুলির উপরে বেস করেই কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে। এজন্য যেমনি খুশি এমনি করলে কিন্তু তোমরা নাম্বার পাবে না, যেহেতু মূলদ সংখ্যার ধর্ম কথাটি এখানে লেখা আছে। তাহলে চলো কিভাবে আমরা করব। চলো আমরা কিভাবে ধর্ম প্রয়োগ করতে পারি। দেখো তো -2/5 ইন্টু 3/5, এটাকে আমি লিখে নিলাম 3/5 ইন্টু -2/5। এই যে জিনিসটা, এটা দেখো 2 ইন্টু 3, আমরা এখানে কি লিখেছি 3 ইন্টু -2 ইন্টু 3 ছিল, এখানে আমরা উল্টিয়ে লিখেছি। এটাকে লিখেছি আগে আর এটাকে লিখেছি পরে। এটা কোন ধর্মের সঙ্গে মিলে মনে মনে একটু তোমরা গ্যাস করো আমি লিখতে লিখতে। তাহলে দেখো মনে পড়ছে কি না, এটা হলে পড়েছে কার সঙ্গে, কোন প্রপার্টির সঙ্গে পড়েছে? a ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। a ইন্টু বি অর্থাৎ 2 ইন্টু 3 যা হয় 3 ইন্টু 2 কিন্তু তাই হয়। আর এই ধর্মটাকে বলা হচ্ছে বিনিময় ধর্ম বা কমোটেটিভ প্রপার্টি। তাহলে তোমরা দেখো এটাকে যদি মনে মনে এ ভাবো, তাহলে a ইন্টু বি, তাহলে আমি কি লিখেছি বি ইন্টু এ, জাস্ট উল্টিয়ে দিয়েছি। তাহলে আমরা এই জায়গার মধ্যে কি প্রয়োগ করেছি? বিনিময় ধর্ম। এটা অবশ্যই আমরা ব্র্যাকেটে লিখতে হবে, বিনিময় ধর্ম বা কমোটেটিভ প্রপার্টি তোমরা লিখবে। নেক্সট পরবর্তী তোমরা দেখো একটু ভালো করে দৃষ্টিপাত করো। এই যে আন্ডারলাইন যে পার্টটা আছে, এই অংশ দুটোর মধ্যে কি কোনো মিল তোমরা খুঁজে পাচ্ছ? কোন অংশটা মিল আছে দেখো তো, সবাই দেখো 3/5 3/5 মিল আছে তো। তাহলে 3/5টাকে যদি আমি কমন নিয়ে নিই, 3/5 ইন্টু -2/5 মাইনাস 1/6 প্লাস 5/2। তাহলে এই যে সূত্রটা এখানে যে আমি কমন নিলাম, এটা কি কোনো সূত্রের সঙ্গে মিলে কিনা আমরা যে গতদিন আলোচনা করেছিলাম? দেখো চিন্তা করে, এই সূত্রটা মিলে হচ্ছে, দেখো তোমরা গতদিন আমি একটা বুঝিয়েছিলাম a ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ইন্টু বি প্লাস a ইন্টু সি। এই যে প্রপার্টিটার কি নাম মনে পড়ছে? এই প্রপার্টিটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি
বা বিচ্ছেদ ধর্ম বা বন্টন সূত্র। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনে কোন সূত্রটা প্রয়োগ করলাম? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বিচ্ছেদ ধর্ম। চলো এটা আমরা ব্র্যাকেটে লিখে নিচ্ছি, বিচ্ছেদ ধর্ম। ঠিক আছে, তাহলে এই দুটো ধর্ম আমাদের ব্যবহার হয়ে গেল। এখন আমাদের বেশি আর প্রেশার নেই, আমরা এখন ফটাফট কাজ করে নেব। 3/5 ইন্টু, এখানে তোমরা তো জানোই 5 আর 6 এর লসাগু হচ্ছে 30 প্লাস 5/2, 3/5 ইন্টু 17 হচ্ছে 30 প্লাস 5/2 মাইনাস 17, 3 দিয়ে যদি তোমরা এটাকে কাটো তাহলে হয় 10, 50 প্লাস হচ্ছে 5/2। এটাকে যদি আমরা আবার লসাগু করি তাহলে 50 মাইনাস 17 প্লাস ইকুয়াল টু 108 বাই হচ্ছে 50। তাহলে আমরা লিখতে পারি 54 বাই হচ্ছে তোমাদের কত 25, 4/25। তাহলে দেখো তাহলে বুঝতে পেরেছ যে মূলদ সংখ্যার ধর্ম প্রয়োগ করে আমরা কিভাবে অঙ্কটাকে সমাধান করে নিয়েছি। তাহলে এই ধরনের যদি প্রশ্ন পরীক্ষাতে একটা আসে তাহলে এটা কিন্তু কমপক্ষে তাতে 4 মার্কস থাকবে। এই ধরনের তোমরা অঙ্কগুলি আরও কয়েকটা দেখবে ভালো করে। নেক্সট আমরা পরবর্তী আরও কয়েকটা অঙ্ক দেখাচ্ছি অন্য নিয়মের। চলো পরবর্তী যে অঙ্কটা, এটা 2 মার্কসের অঙ্কের জন্য, 2 মার্কসের জন্য খুব ইম্পর্ট্যান্ট এমন একটা অঙ্ক আমি দেখাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো যে প্রমাণ করো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। যখন একটা কোশ্চেন তোমাদের দেওয়া আছে এক্স ইজ ইকুয়ালস টু 11/15, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 11/15। তাহলে এটাকে আমরা এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, দেখো আনসার, এক্স ইজ ইকুয়ালস টু 11/15 এর যৌগজ বিপরীত সংখ্যা হচ্ছে, যৌগজ বিপরীত আমরা গতদিন আলোচনা করেছিলাম, যৌগজ বিপরীত সংখ্যা হলো, যৌগজ বিপরীত সংখ্যা হলো এডিটিভ ইনভার্স হলো মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কি মাইনাস 11/15। এর যৌগজ বিপরীত সংখ্যা মাইনাস এক্স, এক্সের বিপরীত হচ্ছে মাইনাস এক্স, 11/15 এর বিপরীত হচ্ছে মাইনাস 11/15। তাহলে এবার চলো কি আসে, এখন 11/15 প্লাস মাইনাস 11/15, দেখো কত আসে, 0 আসে। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি বলো, মাইনাস 11/15 এর যৌগজ বিপরীত হচ্ছে 11/15, বা এটাকে আমরা লিখতে পারি মাইনাস, বা এটাকে আমরা লিখতে পারি মাইনাস 11/15 ইজ ইকুয়ালস টু 11/15। তাহলে দেখো আর একটা মজার জিনিস, এই 11/15কে আমরা কি ধরেছিলাম, এক্স। তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি এক্স। এইভাবে তোমরা প্রমাণ করে নিতে পারছো। তো এই ধরনের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে অন্তত 2 মার্কসের প্রশ্ন হিসাবে এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। যদি মনে করো এমন নিয়মে আরও 1-2টা অঙ্ক করে তোমরা দেখতে পারো। আমরা এবার চলো আরেকটা নিয়মে যাই। নিচের মূলদ সংখ্যাগুলোর গুণের বিপরীত সংখ্যা লেখো। গুণের বিপরীত সংখ্যা
লেখো। গুণের বিপরীত সংখ্যা অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমাদের বের করতে হবে। কয়েকটা আমরা নিয়ে নেই অঙ্ক, যেমন -13 মাইনাস ধরো 1/5, তারপরে ধরো -1, আর একটা নিলাম -5/8 ইন্টু -3/7। তাহলে দেখো মূলত সংখ্যার গুণের বিপরীত সংখ্যাগুলো লেখো। তাহলে গুণের বিপরীত সংখ্যা বা যদি আমি বের করতে চাই, তাহলে প্রথমে আমাকে মনে রাখতে হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি প্রপার্টি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে, যেমন মনে করো গতদিন যেটা আমরা আলোচনা করেছিলাম, আমি একটু রিক্যাপ দিয়ে দিই, যে একে কত দিয়ে ইন্টু করলে এ আসে, মনে আছে? একে 1 দিয়ে ইন্টু করলে এ আসে। অথবা তাহলে একে 1 দিয়ে যদি আমরা ইন্টু করি তাহলে এ আসে, তাহলে এর এখানে 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, গণজ অভেদ এলিমেন্ট হচ্ছে এখানে 1। এখন উল্টাভাবে জিজ্ঞেস করি, দেখো তোমরা বুঝতে পারো কিনা, যে আমি একে কি দিয়ে ইন্টু করলে 1 হয়, এটা মনে মনে ভাবো। একে কি দিয়ে ইন্টু করলে 1 হয়, তাহলে তার কি 1/a দিয়ে ইন্টু করলে 1 হয়। তাহলে অর্থাৎ এ এর গণজ বিপরীত হচ্ছে 1/a। কেন? কারণ কি এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে কিন্তু আমরা এককে গণজ অভেদ হিসাবে পেয়ে যাচ্ছি। তাহলে a/b এর a/b, তাহলে a/b এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বা গণজ বিপরীত কি হবে? গণজ বিপরীত হবে b/a, বা a/b এর রেসিপ্রোকাল বা অনন্যক হচ্ছে কি b/a। আরেকটা এখানে একটা সংক্ষিপ্ত কথা আমি তোমাদের আরেকটু নলেজে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বলতো কোন জিনিসটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে না, এটা তোমরা দেখো আইডিয়া করতে পারো কিনা। আমি যদি বলি যে 0 কে কি দিয়ে ইন্টু করলে 1 হয়, দেখো কোনো উত্তর আসে কিনা। তাহলে এমন কোনো সংখ্যা নেই যে 0 কে ইন্টু করলে 1 আসে, অর্থাৎ 0 এর কোনো অনন্যক নেই বা হবে না। ঠিক আছে, তাহলে চলো, যেহেতু আমাদের এইটার সঙ্গে আলোচনাটা পরিষ্কার হয়ে গেছে, এখন তোমরা সহজেই করতে পারবে। তাহলে -13 রোমান 1 -13 এর গুণের বিপরীত সংখ্যা, গুণের বিপরীত সংখ্যা, গুণের বিপরীত সংখ্যা কত হবে? -1/13। -13 এর গুণের বিপরীত সংখ্যা হচ্ছে তার অনন্যক। অনন্যক হচ্ছে কি -13/1, যদি মনে মনে ভাবো তাকে উল্টালে হবে কত? -1/13। তার কারণটা যদি মনে করো দেখাতে চাও তোমরা, তাহলে এভাবেও আরেকটু সুন্দর করে লিখতে পারো। কারণ -13 ইন্টু -1/13, দেখো 13 ক্যান্সেল, মাইনাস মাইনাস চলে আসলো কত? +1। গণজ অভেদটি কিন্তু চলে আসছে, এই হচ্ছে তার কারণ। তাহলে এবার দ্বিতীয়গুলি আমরা সংক্ষেপে করে নেই। দেখো 1/5, তাহলে 1/5 এর কি গুণের বিপরীত সংখ্যা, গুণের বিপরীত সংখ্যা কত হবে? 5। রোমান 3, দেখো তাহলে রোমান 3তে কি আছে? -1, তাহলে -1 এর গুণের বিপরীত সংখ্যা কত হবে? -1ই হবে, কারণ কি -1 ইন্টু -1 মিলে কত হয়? +1। তাহলে -1কে যদি আমরা রেসিপ্রোকাল করি, অনন্যক নির্ণয় করি, তাহলে কিন্তু -1ই থাকছে। নেক্সট হচ্ছে দেখো 4 -5/8 ইন্টু -3/7। তাহলে এই যে অঙ্কটা আছে, এটাকে প্রথমে আমরা সিম্পলিফাই বা একটু সরল করে নেব, তার পরবর্তী সময়ে আমরা উত্তরটা নির্ণয় করো। কত আসে দেখো? 15 আসে 56। তাহলে কি হবে? 15/56, 15
বাই 56 এর গুণের বিপরীত হলো কত 56 বাই 15। তাহলে এই যে অঙ্কগুলো আমরা আলোচনা করলাম এগুলি কিন্তু 1 মার্কসের অবজেক্টিভ হিসাবে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরবর্তী পার্টে আমরা যাই। হ্যাঁ দেখো পরবর্তী প্রশ্ন একটা আমি লেখাই, মূলদ সংখ্যা 6/13 কে -7/16 এর অন্যন্যক দিয়ে গুণ করো। মূলদ সংখ্যা 6/13 কে -7/16 এর অন্যন্যক দিয়ে গুণ করো। এই যে প্রশ্নের তার প্রশ্নের মানটা তোমরা মনে মনে ভাবতে পারো, এটার যে নম্বর কত মার্কস থাকতে পারে 2 মার্কসের কোশ্চেন হিসেবে তোমরা ভাবতে পারো, এটা থাকতে পারে। তাহলে মূলদ সংখ্যা 6/13 কে -7/16, তাহলে দেখো প্রথমে 6/13 কে আমার মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? -7/16 এর অন্যন্যক দিয়ে। তাহলে -7/16 এর অন্যন্যক অথবা গুণজ বিপরীত মনে আছে? চলো আমরা লিখি, -7/16 এর অন্যন্যক হলো -16/7। তাহলে 6/13 কে আমরা কি দিয়ে গুণ করব? 6/13 কে এর অন্যন্যক অর্থাৎ -16/7 দিয়ে গুণ করব। তাহলে -96 বাই হচ্ছে কত 91। তো এই ধরনের আরও এক দুটো অঙ্ক আছে তোমাদের অনুশীলনীতে, তোমরা দেখতে পারো। দেখো আরেকটা মজার কোশ্চেন আমি লিখছি তোমাদের জন্য, যে মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য 1/3 ইন্টু 6 ইন্টু 4/3 এর মান 1/3 ইন্টু 6 ইন্টু 4/3 এর সমান হবে। তাহলে দেখো সবাই একটু ভালো করে কোশ্চেনটা, যে মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য 1/3 ইন্টু 6 ইন্টু 4/3 এর মান 1/3 ইন্টু 6 ইন্টু 4/3 এর মানের সমান হবে। তাহলে দেখো দুটোটা জিনিস যদি আমরা একটু অ্যানালাইসিস করি ভালো করে, 1/3 ইন্টু 6 ইন্টু 4/3 এই হচ্ছে একটা পার্ট, আর 1/3 ইন্টু 6 ইন্টু হচ্ছে 4/3। তাহলে তোমরা দেখো তো এটার সঙ্গে যুক্ত কোনো প্রপার্টি তোমরা পড়েছো কিনা, সেই জিনিসটা যদি তোমরা মনে করতে পারো তাহলেই অঙ্কটা হয়ে যায়। তাহলে দেখো এই জিনিসটাকে যদি আমরা একটু মনে মনে ABC দিয়ে লিখি তাহলে এটা কিসের সঙ্গে দেখতে হয় দেখো তো। আমি এটাকে এ ধরলাম, এ ইন্টু বি ইন্টু সি, আর এখানে দেখো তো এ ইন্টু বি ইন্টু সি। তাহলে দেখো বুঝতে পেরেছো কি না? তাহলে এ ইন্টু বি ইন্টু সি, এ ইন্টু বি সঙ্গে ইন্টু হচ্ছে সি। তাহলে এই যে ব্র্যাকেটের যে পরিবর্তন, এই ব্র্যাকেটের সঙ্গে যুক্ত এটা কোন ধর্মের সঙ্গে মিলেছে? এটা মিলেছে সংযোগ ধর্ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে দেখো মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য সমান হবে? তাহলে আমরা উত্তর কি লিখব? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ ধর্মের জন্য সমান হবে। আরেকটা প্রশ্ন আমি দেখাই তোমাদের, মূলদ সংখ্যা 8/9 এর গুণের বিপরীত সংখ্যা
সংখ্যা -1 হোল 1/8 -1 হোল 1/8 হবে কি? যুক্তি দাও। তাহলে দেখো 8/9 এর গুণের বিপরীত সংখ্যা -1 হোল 1/8 হবে কিনা। চলো আমরা গুণের বিপরীত সংখ্যা হওয়ার ধর্মটা কি মনে আছে নি? এর সঙ্গে কোনো তার গুণজ বিপরীত কি 1/a, এই দুইটাকে দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, চলো আমরা একটু আগের এই জিনিসটা একটু নিয়ম মেনে দেখাই। a ইন্টু 1/a কত হয়? 1। তাহলে এর সঙ্গে 1/a মাল্টিপ্লাই করলে কত আসলো? 1। তাহলে a এর গুণজ বিপরীত হলো 1/a। তাহলে অর্থাৎ এই সংখ্যাটা এবং তার বিপরীত সংখ্যাটা, এই দুটোর গুণফল যদি 1 হয় তাহলেই কিন্তু একটি আরেকটির গুণজ বিপরীত হবে। তো চলো দেখি দুইটার সংখ্যার গুণফল কি হয়। 8/9 ইন্টু -1 হোল 1/8, তাহলে 8/9 ইন্টু -9/8, তাহলে কত আসে দেখো তো সবাই? -1 -1। তাহলে কি 1 কি আসলো? আসেনি। তাহলে নট ইজিক্যালস টু 1। তাহলে মূলত গুণের বিপরীত সংখ্যা হবে কি? হ্যাঁ, তাহলে বিপরীত সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 8/9 এর গুণের বিপরীত সংখ্যা -1 হোল 1/8 হবে না। ঠিক আছে, তাহলে তোমরা এই নিয়মের অঙ্ক আরো কয়েকটা দেখবে। সবাই ভালো করে জিনিসটা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। পরবর্তী দিন আমরা এরপর থেকে আবার শুরু করব। ধন্যবাদ সবাইকে।